আসুন আজ আমরা ইরান আর আমেরিকার মধ্যে যে সংঘাতটা চলছে তার একেবারে গভীরে গিয়ে দেখি বিভিন্ন বিশেষজ্ঞ এই জটিল পরিস্থিতিটা নিয়ে ঠিক কি বলছেন সেটাও জানার চেষ্টা করব। শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা শোনা যাক। জিওপলিটিক্যাল ইকোনমি রিপোর্টের বেন নর্টন বলছেন এটি একটি প্রকাশ্য আগ্রাসনমূলক যুদ্ধ। এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। আচ্ছা, আজকের এই ঝামেলাটা হঠাৎ করে শুরু হয়নি। এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। এই দুই দেশের ইতিহাসটা বেশ লম্বা আর বলা যায় খুবই জটিল। এই যে টাইমলাইনটা দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সেই ১৯৫৩ সালে সিআইএর সাহায্যে ইরানের গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়া হলো। এরপর এলো ৭৯ বিপ্লব, যেখানে আমেরিকার সমর্থক শাহের পতন ঘটল। অনেক টানাপোড়েনের পর ২০১৫তে একটা পারমাণবিক চুক্তি হলো, কিন্তু ২০১৮তে আমেরিকা একাই সেই চুক্তি থেকে বেরিয়ে গেল। মানে আজকের এই পরিস্থিতিটা কিন্তু দশকের পর দশক ধরে তৈরি হওয়া অবিশ্বাস আর শত্রুতারই ফল। এখন প্রশ্ন হল, এই সামরিক হামলার পেছনে আসল উদ্দেশ্যটা কি? সরকারিভাবে যা বলা হচ্ছে, বিশ্লেষকরা কিন্তু বলছেন যে আসল গল্পটা হয়তো অন্য কিছু। এখান থেকেই তো আসল প্রশ্নটা উঠে আসে, তাই না? যদি ইরান পারমাণবিক চুক্তিটা মেনে চলছিল, তাহলে এই হামলার আসল কারণটা কি? কি এমন হলো যে সামরিক পদক্ষেপ নিতে হলো? এই স্লাইডটা দেখুন, কি বিশাল একটা ফারাক। একদিকে দেখানো হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে আটকানোই লক্ষ্য, আর অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আসল লক্ষ্য হল ইরানের বর্তমান সরকারকে ফেলে দেওয়া। এমনকি তাদের মতে আলোচনার নামে যা হয়েছে সেটা নাকি পুরোটাই একটা অজুহাত তৈরির খেলা ছিল। শুধু তাই না, এর পেছনে আরও কারণ আছে। বিশ্লেষকরা বলছেন আমেরিকা আর ইসরায়েল দুজনেরই নিজেদের দেশের ভেতরের রাজনীতি এর সাথে জড়িয়ে আছে। যেমন আমেরিকার ক্ষেত্রে নির্বাচনের আগে দেশের ভেতরের সমস্যা থেকে মানুষের নজর ঘোরানো, আর ইসরায়েলের ক্ষেত্রে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। চলুন এবার দেখি এই সংঘাতটা আন্তর্জাতিক আইন বা পুরো বিশ্ব ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব ফেলছে, কারণ এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আমরা প্রায়ই নিয়মভিত্তিক ব্যবস্থা বা রুলস বেসড অর্ডার কথাটা শুনি, তাই না? এর মানে হলো কিছু আন্তর্জাতিক আইনকানুন, যেমন জাতিসংঘের সনদ, যা দিয়ে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক ঠিক রাখা হয়। এই ব্যবস্থার মূল কাজই হল এই ধরনের যুদ্ধ বা আগ্রাসন আটকানো। আর এই যে কথাটা দেখছেন, এটা যেন বিশ্লেষকদের মতামতকেই শিলমোহর দিয়ে দেয়। হোয়াইট হাউসের এক প্রাক্তন কর্মকর্তার কথা, আমরা একটা সুপার পাওয়ার, যখন দরকার মনে করব শক্তি ব্যবহার করব, তার জন্য ক্ষমা চাইব না। সোজা কথা, আন্তর্জাতিক আইন তাদের জন্য যারা দুর্বল। এই সংখ্যাটা দেখুন, ৭। ন্যাটোর একজন প্রাক্তন কমান্ডার জেনারেল ওয়েসলি ক্লার্কের মতে 9/11-এর পর পেন্টাগন নাকি ৭টা দেশের একটা লিস্ট বানিয়েছিল, যাদের সরকারকে তারা উৎখাত করতে চেয়েছিল। আর এই সেই লিস্ট ইরাক, সিরিয়া, লিবিয়া। দেখুন, এই প্রথম ৬টা দেশে কিন্তু আমেরিকা এর মধ্যেই হামলা চালিয়েছে বা সরকার পতনে সাহায্য করেছে। এই মত অনুসারে ইরানই হল এই তালিকার শেষ এবং ফাইনাল টার্গেট। তো এত কিছুর জবাবে ইরান কি করছে? আর এর ফলে মধ্যপ্রাচ্য আর বাকি বিশ্বের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দেখুন, ইরান কিন্তু মোটেই পিছু হটছে না। তারা এটাকে দেখছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে, আর সেই কারণেই সাথে সাথেই পাল্টা জবাব দিতে শুরু করেছে। খবর যা আসছে তাতে দেখা যাচ্ছে ইরান সাথে সাথেই পাল্টা হামলা শুরু করেছে। কাতারে, বাহরাইনে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে টার্গেট করা হচ্ছে, আর এজন্য তারা তাদের আধুনিক ড্রোন আর মিসাইল টেকনোলজি ব্যবহার করছে, যা তাদের সামরিক সক্ষমতারই একটা বড় প্রমাণ। ব্যাপারটার এখানেই শেষ নয়। মনে করা হচ্ছে ইরান একা লড়বে না। ইয়েমেন আর লেবাননে তাদের যারা মিত্র আছে তারাও হয়তো এই সংঘাতে যোগ দেবে। এমনকি চীন, রাশিয়ার মতো দেশগুলোকেও এই আগ্রাসনের বিরুদ্ধে এক হওয়ার ডাক দেওয়া হচ্ছে। মানে এই সংঘাতটা আরও বড় আকার নেওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে শেষে একটা বড় প্রশ্নই থেকে যায়, আমরা যেটাকে এতদিন ধরে নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা বলে জেনে এসেছি, সেটা কি তাহলে ভেঙে পড়ছে? আর যদি ভাঙে, তাহলে এর জায়গায় নতুন কি আসতে চলেছে? আমরা কি আসলে বিশ্ব মানচিত্র নতুন করে আঁকার একটা প্রক্রিয়া দেখছি? ভাবনার বিষয়, তাই না?